সরকারের ৬ মাস চেষ্টা চলছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে। হঠাৎ করে ডিমের বাজার অস্থির, বিপাকে ক্রেতারা। ময়মনসিংহ ও শরীয়তপুরে নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। নির্বিচার শামুক নিধন, হুমকিতে জীব বৈচিত্র্য। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছে আমি সুজানা জাহিদি। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো। এবারে বিস্তারিত। দেখতে দেখতে ৬ মাস পার করল বর্তমান সরকার। এ উপলক্ষে দেখুন বিশেষ প্রতিবেদন। সরকারের প্রথম ৬ মাস বা ১৮০ দিন ছিল মূল কাজের একটি প্রাথমিক পরীক্ষা মাত্র। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী একে বলছেন প্রস্তুতি পর্ব। সেই প্রস্তুতি পর্বে সরকার কতটা আশা জাগানিয়া পদক্ষেপ নিতে পারল, অথবা উদ্ভূত পরিস্থিতির কারণে সৃষ্ট জটিলতাকে সরকারের ব্যর্থতা বলা যায় কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার এক অনন্য স্বাক্ষর ২০২৫-এর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমান সশস্ত্র চিত্রে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকারে শপথ দেয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ড, বৃক্ষরোপণ, বনায়ন, অবসরকালীন ভাতা, সব ধর্মের প্রতিনিধিত্বকারীদের ভাতা সহ নানা সামাজিক সুরক্ষা কার্যক্রম শুরু করেছে। সরকার চূড়ান্ত কাজ যাওয়ার আগে তো একটা প্রস্তুতি নিতে, একটা রান আপ করতে হয়। এই রান আপের সময়টাই তো মূলত এই ৬ মাস বা ১ বছর এই সময়টা লাগে। তো সেই সময় ধরেই সেই সময় নিয়ে কাজ করছে। তবে সরকার গঠনের পরপরই বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের প্রভাব পড়ে দেশেও, যা আরও বেশি প্রকট হয়ে উঠেছে মহেশখালীতে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর। বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি মেরামতের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে চলমান এ জ্বালানি সংকট। গ্যাস আর জ্বালানির ক্ষেত্রে তো সংকটটা তো দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে নয়, যে কোনো সিন্ডিকেট হয়েছে অথবা কোনো ভ্রান্ত নীতির কারণে এই সংকট তৈরি হয়েছে, অথবা বেআইনি কোনো সুযোগ সুবিধা কাউকে দেওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে, তা তো না। একটা টার্মিনাল, ভাসমান যে টার্মিনাল, সে টার্মিনালে এটা নষ্ট হয়েছে। এইটার মোকাবেলার জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে, নানা ধরনের ব্যবস্থা তিনি নিয়েছেন। বিদ্যুৎ জ্বালানি খাতে যে বাজেট, তার চাইতে আরও প্রায় ৪০,০০০ কোটি টাকা এটা বরাদ্দ করে যাতে দ্রুত বার্মা থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনা যায়, সেই ব্যবস্থা তারা করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদের গণতান্ত্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের কাছে সরকারের পাশাপাশি বিরোধী দলেরও জবাবদিহিতার প্রশ্ন আছে। বিরোধী দল যে খুব নেতিবাচক ভূমিকা রেখেছে সেটা বলবো না, তবে আরও ইতিবাচক ভূমিকা তারা রাখতে পারেন। প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন, অল্টারনেটিভ আপনারা একটা প্রস্তাব দেন, তাহলে আমরা ওই প্রস্তাব যদি গ্রহণযোগ্য একটা প্রস্তাব হয়, যেটা বাস্তবায়ন করা, এই ধরনের যদি প্রস্তাব হয়, তাহলে সেটা মানা যাবে। অমূলক অলীক কোনো কথা বলে তো সেটা হবে না, বরং আপনাকে একটা সমাধানের পথ বাতলে দিতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। দেশের বাজারে হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহেই ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আর এর জন্য উৎপাদন কমে সরবরাহ ঘাটতি, অতিরিক্ত গরম ও সিন্ডিকেটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে খুচরা বাজারে দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিম প্রতিদিনের পুষ্টির যোগানদাতা এই খাদ্যটির দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। মানিকগঞ্জে পাইকারি ও খুচরা বাজারে ডজন প্রতি ১৩০ থেকে ১৪০ টাকার ডিম এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। পাইকারদের দাবি, উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম।
টাঙ্গাইলেও এক সপ্তাহে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 12 থেকে 15 টাকা। পাইকারিতে 140 থেকে 144 টাকা ডজন এবং খুচরায় 160 থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার পেছনে মধ্যস্থভোগী সিন্ডিকেটের প্রভাব রয়েছে বলে অভিযোগ খামারি ও পাইকারদের। এলাকা ভিত্তিক কিছু আড়তদাররা তাদের দাদন দিয়ে তাদের আটকাই রাখে, তারা সরাসরি বিক্রি করতে পারে না। তবে ডিম আমরা বিক্রি করি যখন আমরা নিজেরা যা পাই তার সাথে বেশি দালাল চক্ররা পায়। ধামরায়ে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 30 টাকা। দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ, তবে স্বস্তি ফিরেছে খামারিদের মধ্যে। ময়মনসিংহে দীর্ঘদিন উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম বিক্রি করতে হয়েছে খামারিদের। এতে অনেকেই মুরগি কমিয়ে দিয়েছেন, কেউ কেউ বন্ধ করেছেন খামার। ফলে সরবরাহ কমে এখন বেড়েছে ডিমের দাম। বাজার পেয়েও আমরা অনেক সুখী না, কারণ ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, খাদ্যের দাম বৃদ্ধি হয়েছে, সবচেয়ে বড় কথা লোডশেডিং। গত 2-3 দিন ধরে লোডশেডিং হচ্ছে না, তবে আমরা এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে আরো সর্বোচ্চ সতর্ক আছি যেন সর্বোচ্চ আমরা বিদ্যুৎ দিতে পারি। নরসিংদীতে দফায় দফায় বাড়ছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে লাল ও সাদা দুই ধরনের ডিমের দামই ডজন প্রতি বেড়েছে 10 টাকা। তবে খুচরা বাজারে দাম বাড়লেও এর সুবিধা পাচ্ছেন না প্রান্তিক খামারিরা। এখন যে গরম পড়ছে, এই গরমের কারণে মুরগির ডিমের উৎপাদন একটু কমে গেছে। দিনাজপুরেও ঊর্ধ্বমুখী ডিমের বাজার। শহরের বাহাদুর বাজার, চক বাজার ও রেল বাজারে 15 দিনের ব্যবধানে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে ডিম। ব্যবসায়ীদের অভিযোগ, ডিমের বাজারে অস্থিরতা ঠেকাতে উৎপাদন থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থায় কার্যকর নজরদারি প্রত্যাশা সকলের। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ময়মনসিংহের 3 উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধেও চলছে তীব্র ভাঙন। বাড়িঘর হারানোর আতঙ্কে আছে অন্তত 500 পরিবার। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন ও শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্রের পাড়ে বসে এভাবেই বিলাপ করছিলেন ভিটেমাটি হারানো 70 বছরের বৃদ্ধা মেলিক জান। বিধবা এই নারীর বড় ছেলে মারা গেছেন স্ট্রোক করে, আরেক ছেলে কিডনি রোগে আক্রান্ত। এখন শেষ বয়সে ব্রহ্মপুত্রের করাল থাবায় হারিয়েছেন বসতবাড়ি, ফসলি জমি। কেবল মেলিক জান নয়, ঘর হারানো, জমি হারানোর কান্না এখন ময়মনসিংহের গৌরীপুরের ব্রহ্মপুত্র পাড়ের অনেক মানুষেরই। উপজেলার অনন্তগঞ্জ বাজার, ভাটিপাড়া, খোদাবক্সপুর, উজান কাশিয়ারচর গ্রামে ব্রহ্মপুত্রের 2 কিলোমিটার অংশে চলছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে 1.5 শতাধিক বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলায়ও ভাঙছে ব্রহ্মপুত্রের তীর। কৃষি জমি সবকিছু মনে করেন নদীতে বিলীন হয়ে গেছে। আমরা এখন চলার মতো কোনো আমাদের উপায় নেই। আপাতত কিছু বস্তা আপাতত কয়েকদিনের জন্য ফলছে, কিন্তু এটা তো আর থাই না, আমরা একটা থাই বেরিয়ে যাই। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। কারিগরি কমিটির রিপোর্টের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা সেখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করার জন্য ডিপিপি বানাবো। সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করে, পরবর্তীতে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজের দিকে এগিয়ে যাব। নদী ভাঙনের মূল কারণ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলনকেই দেখছে জেলা প্রশাসন। 47টি ড্রেজারকে আমরা নষ্ট করেছি, কিন্তু দুঃখের বিষয় যে কিছুদিন পর আবার তারা ড্রেজারগুলোকে সচল করে আবার রাত্রি বেলায় অথবা ভোর বেলায় তারা ড্রেজারগুলো পরিচালিত করে। শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন পদ্মার তীর রক্ষা বাঁধে 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত 7 দিনে নদীতে বিলীন হয়েছে বাঁধের প্রায় 200 মিটার অংশ। এরই মধ্যে বাড়িঘর সরিয়ে নিয়েছেন অনেকে। ঝুঁকিতে রয়েছে আরো প্রায় 500 পরিবার। আমাদের যে এই পাশে একটা তেলের দোকান ছিল, রেজাল্টের মধ্যে একটা মুদির দোকান ছিল, সেটাও সরে গেছে। এখন যদি বসত ভিটাটা যদি না থাকে, আমি উদ্বাস্ত হয়ে যাব। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের দাবি কার্যকর ব্যবস্থার। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। যশোরে ছাত্রদল নেতাকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ।
সবজির ন্যায্য মূল্য নিয়ে হতাশ মুন্সিগঞ্জের চাষিরা। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গোপালগঞ্জের বিলগুলো এখন আর তেমন শামুক চোখে পড়ে না। প্রতিদিন বিভিন্ন বিল ও খাল থেকে নির্বিচারে শামুক আহরণ করে বিক্রি করছে এক শ্রেণীর মানুষ। ব্যাপক হারে শামুক নিধনের ফলে নষ্ট হচ্ছে জলজ জীব বৈচিত্র্য, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। গোপালগঞ্জের বিল নির্ভর পেশা নিয়ে সজীব বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। গোপালগঞ্জ জেলার চারপাশ ঘিরে অসংখ্য বিল। বিলের বুকে প্রতিদিনই দেখা মেলে এই দৃশ্যের। কারো হাতে ঝুড়ি, কারো হাতে বস্তা। পানির নিচ থেকে তুলে আনছে শামুক। বিক্রি হবে এসব শামুক, আসবে কিছু অর্থ। শামুকের বেচাকেনা ঘিরে তৈরি হয়েছে এক শ্রেণীর পেশাজীবী। 350-400 কয় মাস ধরতে পারেন? 3 মাস ধরবি। বাড়ি ছেলে মেয়ে আছে, এদের বাজার করে খাওয়াবো কি? তেল লবণ কেনার দরকার, আর না তো ছেলে মেয়ে বাঁচে না। তো ধরবো না, যাবো কোথায় আমরা? পেটের দায় যাতেই হবে। গোপালগঞ্জের বিল ও জলাশয় থেকে এভাবেই প্রতিদিন বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করে এক শ্রেণীর নিম্ন আয়ের মানুষ। প্রতিদিন প্রায় 500 বস্তা শামুক কেনাবেচা হয়। ফড়িয়া ব্যবসায়ী কিনে নিয়ে যান, বিক্রি করেন বিভিন্ন চিংড়ি ঘেরে। নিয়ে যাবো সাতপাড় আনন্দপুর গ্রামে, ওখানে আমার নিজের লিজ আছে, 2 লাখ চিংড়ি ছাড়ছি। এই মালটা খুলে চিংড়ি মাছের খাওয়ায়, এতে তারা মাছটা গুরুত্ব বলে। এই প্রবণতার ফলে একদিকে যেমন তৈরি হয়েছে একটি স্থানীয় বাণিজ্যিক চক্র, অন্যদিকে তৈরি হয়েছে পরিবেশ নিয়ে উদ্বেগ। শামুক নিধন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ নির্মল পানি যদি আমরা পেতে চাই প্রাকৃতিকভাবে, তাহলে হচ্ছে সেখানে শামুকের একটা ভূমিকা রয়েছে। কারণ যেহেতু সে আবর্জনা কিংবা হচ্ছে অন্য যেগুলো আছে সেগুলোর হচ্ছে খেয়ে নিজে জীবন ধারণ করে। জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শামুক সংগ্রহকারী ও বিক্রেতাদের সাথে সভা করে এ পেশা থেকে বিরত থাকার অনুরোধ জানাবেন তারা। জানাবেন সচেতনতার আহ্বান। আমরা এই এলাকার যারা শামুক আহরণের সাথে যারা জড়িত, আমরা তাদের একটা ইনভেন্টরি করব, তাদের সাথে আমরা ডোর টু ডোর গিয়ে তাদের সাথে আলোচনা করে এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করব। পাশাপাশি এটা এগ্রিকালচার এবং প্রশাসন সবাইকে সম্মিলিতভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই হিসেবে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাহায্য নেওয়ার চেষ্টা করব। জীব বৈচিত্র্য রক্ষায় প্রতিটি প্রাণীরই ভূমিকা রয়েছে। অতিরিক্ত শামুক আহরণ হলে জলজ পরিবেশের খাদ্য শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব পড়বে, যার ভবিষ্যৎ ফল হবে ভয়াবহ। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি হলেন অনিক, আকাশ ও চান্ডিবাবু। মামলার বিবরণে জানা যায়, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের 12 ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওয়াজেদ। পথে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারে সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও 1800 টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 14 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা দিলেন। দণ্ডপ্রাপ্ত 3 আসামির বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। দেশের খবরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। ধন্যবাদ ET নিউজের সঙ্গে থাকার জন্য। যশোর সরকারি
এম কলেজের শিক্ষার্থী এক ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে কলেজে চেতনার চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভটি মিছিল শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বোর্ড সচিবের অপসারণ সহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। লাঞ্ছিত ছাত্রদল নেতা জাহিদ হাসান সেজান এম কলেজের ইতিহাস বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। গতকাল সকালে সার্টিফিকেটে বাবা মায়ের নাম সংশোধনের কাজে বোর্ডে গেলে গলায় হেডফোন ঝোলানো থাকার কারণে সচিব তাকে গালিগালাজ ও চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন জাহিদ। এদিকে মারধরের অভিযোগে অস্বীকার করে শিক্ষা বোর্ডের সচিব জানান, ওই শিক্ষার্থীর শার্টের বোতাম খোলা ও গলায় হেডফোন ছিল। শিক্ষক হিসেবে তাকে শুধু ভদ্রতা শেখানো হয়েছে, কোনো মারধর করা হয়নি। মুন্সিগঞ্জের সবজি শুধু জেলার চাহিদাই মেটায় না, পূরণ করে রাজধানী সহ আশেপাশের জেলার চাহিদা। কৃষকরা 20 থেকে 25 টাকা কেজি দরে সবজি বিক্রি করেন আড়তে। একাধিক হাত বদলের পর 4 গুণ দামে তা বিক্রি হয় খুচরা বাজারে, অথচ সেই অর্থ পায় না কৃষক। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাজারে সব রকম সবজির উচ্চ মূল্য, 80 টাকার নিচে কোনো সবজি মেলে না। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে গ্রীষ্মকালীন সবজির সমারোহ। কাঁকরোল, করলা, বেগুন, চিচিঙ্গা, ধুন্দুল, লাউ। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত বজ্রযোগিনী বাজারে এসব শাকসবজি বিক্রি করেন কৃষকরা 20 থেকে 25 টাকা কেজিতে। একাধিক হাতবদল হয়ে ভোক্তা পর্যায়ে আকাশ ছুঁয়ে যায় দাম, অথচ যে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে এই ফল ফসল উৎপাদন করেন তাদের ভাগ্যে জোটে না ন্যায্য মূল্য। সেই পরিমাণে আমরা যে পারিশ্রমিক করি, আমরা খরচপাতি করি জমির উপরে, সেই অনুপাতে আমাদের পোষায় না। বর্তমান বাজারে আলু আমরা কোলেস্ট্রনে নিয়ে বেচলো 700 টাকা বস্তা বেচতে হয়, 14 টাকা কেজি, কিন্তু কোলেস্ট্রন পর্যন্ত আমাদের আলুটা পৌঁছাইতেই 20 টাকার উপরে খরচ হয়ে গেছে। মাঠে কৃষকদের কম দামে সবজি বিক্রি করতে হয়, তেমনি খুচরা বাজারে 3 থেকে 4 গুণ বেশি দামে কিনতে হয়। বাড়তি দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। যে কোনো জিনিস কিনতে চাই, কিন্তু আমরা 100 টাকার নিচে কোনো জিনিস কিনা সম্ভব না। 21 টাকা আগে 50 টাকা, 60টা পুঁই শাক, 60টা শাক 50 টাকা আটি, সব কিছু জিনিসের দাম বেশি। মাঠ পর্যায়ের দাম ও খুচরা বাজার দরের বৈষম্য কমাতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কাজ করছে, জানালেন এই কর্মকর্তা। গ্রীষ্মকালীন টমেটো এবং মরিচ, যেটা এখন সবচেয়ে দামি ফসল, কৃষক তার মাঠেই মরিচ বিক্রি করছে 200 টাকা কেজি, যেটা আমাদের জন্য সুখের খবর। চলতি মৌসুমে মুন্সিগঞ্জ জেলায় প্রায় 4804 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে। টানা বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও তা পুষিয়ে নিতে আবারও মাঠে নেমেছেন কৃষকরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর। যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। সরকারের 6 মাস চেষ্টা চলছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের। হঠাৎ করেই ডিমের বাজার অস্থির, বিপাকে ক্রেতারা। ময়মনসিংহ ও শরীয়তপুরে নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। নির্বিচারে শামুক নিধন, হুমকিতে জীববৈচিত্র্য। যশোর ছাত্রদল নেতাকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। সবজির ন্যায্য মূল্য নিয়ে হতাশ মুন্সিগঞ্জের চাষিরা। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।